তোমার ছেলে যদি তার বউকে এমনি এমনি ছেড়ে দেয়, আমি আর জীবনে তোমাদের বাড়ি যাব না আম্মা। আমি মামার অমন পোলাই না। আমি তারে সুশিক্ষা দিচ্ছি। মা আর বোনের অপমান সহ্য করব, এতটা ছোট মানসিকতা তার না। হাফসা বেগম জোরালো গলায় কথাগুলো বলে। হলেই ভালো। হ্যাঁ গো, জামাইয়ের সাথে কি তোমার কাইজা হইছে? কাল রাতে মনে হইল। সে কি আমরা আশাতে বেজার? বিরক্ত হয়ে মৌরি বলো, উফ মা, কি যে বলো না। তুমি আমার বাসায় এসেছো, এতে কে কি বলবে? ঝগড়া হয়েছে তো ওর মা বাবার ভাই বোনকে নিয়ে। তুমি তো জানোই আমার দেওর এখনো কোনো চাকরিই করে না। ওই সংসারের সব খরচ তোমার জামাইয়ের পকেট থেকে যায়। এখন নাকি আমার ননদকে দেখতে ছেলেপক্ষ আসবে, শাশুড়ি ফোন দিয়ে যেতে বলল। এবার বিয়ের খরচাটাও আমার ঘাড়ে ফেলবে। তুমিই বলো, যদি নিজের মা বাবা আর ভাই বোনের পেছনে সব টাকা খরচ করে, তাহলে আমার ছেলে মেয়ের কি হবে? আজকাল পড়াশোনার কত খরচ বেড়ে গেছে। তোমার জামাই তো এগুলো বুঝতে চায় না। সারা দিন ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে ভাবে। হাফসা বেগম বিজ্ঞের মতন বলে, তুমি কিন্তু কোনো ঢিল দিবা না। আরে তুমি তো ঠিক কথাই কইছো। সব টাকা দিয়ে দিলে তোমার সংসার কেমনে চলবো? তোমার পোলা মাইয়ার ভবিষ্যতের কি হইব? মৌমি একটু বিরক্তির স্বরে বলে, আমি সত্যিই বুঝতে পারি না এসব ছেলেরা বিয়ে কেন করে। মার বোনের প্রতি যদি এতটাই টান থাকে, তাহলে বিয়ে না করলেই পারে। ঠিক বলেছিস। তোর দুলা ভাইয়ের মতন পুরুষদের কাছে পৃথিবী একদিকে আর মা বোন একদিকে। এক হলো দোলা ভাই, যার জন্য তার মা বোনই সব। আর একদিকে ভাইয়াকে দেখ, বউয়ের আঁচল ধরে বসে আছে। সত্যি এই হলো আমাদের কপাল, বুঝলি? না হলে শ্বশুর বাড়ির জন্য এত কিছু করি, তাও স্বামীর মন পায় না। আর রুবিকে দেখ, আমাদের সব সময় অপমান করেও কেমন স্বামীকে আঁচলে বেঁধে রাখছে। মৌমি চোখ মুখ ঘুরিয়ে বলে, আমি তো শাশুড়ি ননদের ঝামেলাতেই যাব না। শাশুড়ি থাকলেও চলবে, কিন্তু সেই ছেলের বোন থাকবে, তাকে কোনোদিন আমি বিয়ে করব না। মৌমির কথা বলার ভঙ্গি দেখে হাফসার মৌরি হো হো করে হেসে ওঠে। তখনই মৌরির ফ্ল্যাটে কলিং বেল বাজার শব্দে থেমে যায়। মৌরি বলে, এমন সময় তো বুয়া আসে না, কে এলো? আপা দেখ তো, দুলাভাই ভুল করে কিছু ফেলে অফিসে চলে গেছে মনে হয়। আমি যাব? আরে তুই বস, তোর দুলাভাই তো এমন ভুলো মনের না, হয়তো পাশের ফ্ল্যাটের ভাবি এসেছে, আমি দেখছি। মৌরি দরজা খুলে দেখে পর্দা পরে এক হাতে হানিকে ধরে অন্য হাত দিয়ে পাঁজা কোলে হামড়াকে ধরে দাঁড়িয়ে আছে রুবি। মৌরি রেগে দরজা লাগিয়ে দিতে চাইলে রুবি অনেকটা জোর করে ভিতরে এলো। রুবিকে দেখে হাফসা আর মৌমি তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি এই বাড়িতে কি করো? আমার মাইয়ার বাপের বাড়ির সুখ কায়রা শান্তি হয় নাই, অহন এইখানে আইসো? ভাবি কোন মুখে তুমি এখানে এসেছো? আর আপা, তুই বা কেমন? এই মহিলাকে ঢুকতে দিলি কিভাবে? একটু চিল্লিয়ে মৌমি বলে, আরে সে তো জোর করে ভিতরে এলো। কি বলতো, পাড়ায় তোর দুলাভাইয়ের মান সম্মান আছে, আর এই মেয়ে তো বড় ছোট মানে না। যদি দরজায় দাঁড়িয়ে কোনো নাটক করে, কেলেঙ্কারির শেষ থাকবে না। আমরা পাড়ায় মুখ দেখাতে পারবো না। আর এই মেয়ে, বিদাও হও আমার বাড়ি থেকে এক্ষুনি। রুবি সবার সব কথা শুনল। হানি আর হামড়াকে বসিয়ে দিল সোফায়। এরপর এমন কাণ্ড করলো যাতে ঘরের তিনজনই অবাক হলো। রুবি অত্যাধুনিক না হলেও অন্যায় মেনে নেয়ার মতন মেয়ে না। শ্বশুর বাড়িতে প্রায় সবার বলা অন্যায়ের কথাগুলোর প্রতিবাদ করত। যদিও এতে কোনো লাভ হয়নি, তবে দ্বিতীয়বার মেয়ে হওয়ার পর সে জবাব দিতে ভুলে গিয়েছে। তবুও গতকালের থাপ্পড়ে সবাইকে বুঝিয়ে দিয়েছিল সে এখনো প্রতিবাদ করতে ভুলে যায়নি। কিন্তু এখন রুবি যা করলো তা কল্পনাতীত। রুবি সরাসরি মৌমির পা ধরে বসে কান্না করে দিল। আপু, আপু, আপনার গায়ে হাত তোলা আমার অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। রুবির এরকম ব্যবহারে অবাক হলেও হাফসা বেগম মনে মনে খুব খুশি হলো, কিন্তু মুখে বলল, বৌমা, তোমার ঢং করা বন্ধ করো। আমার মাইয়ারে অপমান কইরা অহন এসবের দরকার নাই। মৌমি তালে তাল মিলিয়ে, ভাবি, জুতো মেরে গরুদান করতে এসেছো তাই বলে। মৌরি নিজের পা ছাড়িয়ে নিলে রুবি উঠে দাঁড়িয়ে দু হাত জোর করে কান্না করে বলে, আপু, আপনারা মাপ না করলে আমার যাওয়ার জায়গা হবে না। আমার মেয়ে দুটির মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে মাপ করে দিন। আপু, আমি বাবার অনেক আদরের মেয়ে ছিলাম। বাবার বাড়িতে কেউ কোনোদিন আমার সাথে ধমকের সুরে কথা অবধি বলেনি। সব সময় সবার কাছে ভাইয়ার চেয়ে আমি বেশি আদর পেয়েছি। কিন্তু বিয়ের পর সব বদলে গেছে। মৌমি চিৎকার করে বলে,
ভাবি, তুমি কি বলতে চাও? বিয়ের পর আমরা তোমার ওপর অত্যাচার করেছি? না মৌমি, আমি তা বলিনি। আমি শুধু বলেছি বিয়ের পর অনেক কিছু বদলে গেছে, যা আমি ঠিক মতন মানিয়ে নিতে পারিনি। ভাবি, তাহলে আর আমাদের বাড়িতে পড়ে আছো কেন? ফিরে যাও নিজের বাপের বাড়ি। রুবি চোখ মুছে বলে, মৌমি, এত সহজ না যতটা সহজে কথাটা তুমি বললে। মেয়ের বিয়ে দিয়ে যেখানে বাবা মা নিশ্চিন্ত হয়ে যায়, সেখানে সেই মেয়ের স্বামীর সাথে ঝগড়া করে ফিরে গিয়ে দুদিন থাকলে তাদের চেহারার খুশি চলে যায়। মেয়ের সংসার ভাঙবার ভয় তাদের চেহারায় ভেসে ওঠে। হাফসা বেগম বুঝতে পারল কথা বাড়িয়ে লাভ নেই। রুবি মাপ চেয়েছে, ওনার মনের আশা পূর্ণ হয়েছে। তাছাড়া মেয়ের বাড়িতে তো আর থাকা যায় না। তাই তিনি গলার স্বর নরম করে বলেন, অত কিছুই যখন বুঝো, একটু সভ্য হইয়া থাকলেই পারো। হ্যাঁ মা, আমি আপনাদের সব কথা শুনবো, শুধু পেটের বাচ্চাটা নষ্ট করা ছাড়া। আমাকে এবারের মতন মাফ করে দিন। তোমার কি আমারে পাষাণ মনে হয়? আমি কইছি আমার নাতি লাগবো, আর যার লগে অন্যায় করছো তার কাছে মাপ চাও। মা, আপনি একটু আপাকে বোঝান যাতে উনি আমাকে মাপ করে দেয়। মা, আমি কথা দিচ্ছি এমন ভুল আর হবে না। আমি সারা দিন রাত প্রার্থনা করব, যত যা আছে পুত্রপ্রাপ্তির সব পড়ব। আপনারা দয়া করে বাসায় চলুন। মৌমি কৌতুকের স্বরে বলে, যাক, তোমার সুবুদ্ধি হয়েছে। আমি তো আবার ভেবেছিলাম তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, নিজের মেয়েদের নিয়ে নতুন করে বাঁচবে, প্রতিষ্ঠিত হবে, অনেক বড় জায়গায় চলে যাবে, সমাজের বুকে উদাহরণ সৃষ্টি করবে। রুবি একটা মলিন হাসি দিয়ে বলে, এসব অনুপ্রেরণা আর সংগ্রামের কথা ইন্ডিয়ান সিরিয়াল আর সিনেমাতেই মানায়। আমাদের মধ্যবিত্ত মেয়েদের জন্য বাস্তব জীবনের গল্পটা অনেক কঠিন। যদি আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মায়ও, তবুও কোনো লাভ হবে না। কেননা আমাদের আসল জীবন শুরু হয় বিয়ের পর। পুরো জীবন অন্যজনের ওপর নির্ভর করতে হয়। তুমি বুঝবে না মৌমি, কারণ তোমার এখনো বিয়ে হয়নি। আমার এসব বোঝার কোনো দরকারও নেই, তোমার সংসার তুমিই বোঝো। রুবি মৌরির হাত ধরে বলে, আপু, বাড়ি চলুন। আমাকে মাফ করতে না পারলে আমাকে মারুন, যত ইচ্ছে থাপ্পড় দিন, তাও চলুন। এতক্ষণে মৌরি কথা বলে, আমাকে কেন নিয়ে যেতে হবে? ওরা দুজন গেলেই তো হবে। আপু, আপনার ভাই বলেছে আপনাদের সবাইকে যদি না নিয়ে যেতে পারি, তাহলে যেন আমি ওই বাড়িতে ফিরে না যাই। আপনি বলুন, স্বামী সংসার ছেড়ে আবার মতন একটা মেয়ে কোথায় যাবে? মৌরি একটু অবাক হলো হামিম এ কথা বলেছে। হাফসা বেগম বলে, কইছিলাম না আমার পোড়ারে আমি সুশিক্ষা দিচ্ছি। নিজের বোনের অত বড় অপমান সে মুখ বুজে কিছুতেই মাইনা নেব না। মিলেছে নি আমার কথা? মৌমি বলে, থাক, আর নিজের ছেলের সুনাম করতে হবে না। তোমার ছেলের জায়গায় সত্যিকারে যদি পুরুষ হতো, এতক্ষণে ভাবি হাসপাতালে ভর্তি থাকতো, না হলে ডিভোর্সকে বাপের বাড়িতে। হাফসা বলে, আমি আমার পোলারে এমন শিক্ষা দিই নাই যে বউয়ের গায়ে হাত উঠাইব। তুই চুপ কর। মৌরি যেন এবার একটু শান্ত হয়ে গেল। সে চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হাফসা আর মৌমি আবারও রুবিকে কথা শোনাতে লাগলো। আমার মাইয়ারে কোনোদিন একটা ফুলের টুকা দিই নাই, আর তুমি তার ছোট হইয়া গায়ে হাত তুলছো? ওপরবালা তোমারেও মাইয়া দিয়েছে। মৌমি দরজা ধাক্কায়, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পায় না। ভাবি, আপা যদি অপমানে নিজের কোনো ক্ষতি করে, তোমাকে আমি দেখে নেব। আপা, দরজাটা খুলে দে। রুবির এখন ওদের কথা চুপচাপ শোনা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, কারণ ওদের ছাড়া যে সে ওই বাড়িতে ফিরতে পারবে না। রবি খুব ভালো করেই জানে, দুই মেয়ের মধ্যবিত্ত এক মায়ের পক্ষে নতুনভাবে শুরু করা গল্পের মতন সরল আর সুন্দর হয় না। সে চাইলেই যখন ইচ্ছে তখন ঘুরে দাঁড়াতে পারবে না, নতুন করে সব শুরু করতে পারে না। তাই যতক্ষণ পারছে রুবির দাঁতে দাঁত চেপে সব সহ্য করে যাচ্ছে। রুবির মতন আরও অনেকেই সহ্য করছে। দরজার ওপাশে একটা মানুষের সিদ্ধান্তের ওপর রুবির ভবিষ্যৎ নির্ভর করছে, তাই সে অপেক্ষা করছে দরজা খোলার। রুবি, একটু ভিতরে এসো। মৌরির কথায় হাফসা আর মৌমির সাথে সাথে রুবিও অনেক অবাক হলো, কারণ মৌরির গলাটা অনেক নরম ছিল। রুবি ভিতরে গেলে মৌরি আবার দরজা বন্ধ করে দেয় আর রুবিকে বসতে বলে। দুজনেই খাটের ওপর বসে। রুবি, তোমার আমাদের সবার ওপর অনেক রাগ, অনেক অভিমান, তাই না? রুবি মাথা নাড়িয়ে বলে, না আবু, বিশ্বাস করুন, এরকম কিছু না। মৌরি একটু হেসে বলে, না, তোমার কথা আমি বিশ্বাস করতে পারলাম না, কারণ আমি জানি তুমি কোনোদিন এসব কষ্ট ভুলতেই পারবে না।
রুবি, তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি হয়তো জানো না, তোমার এত কষ্টের প্রধান কারণ কিন্তু আমি। আপু, অবাক হচ্ছ? আমি কখনো ভাবিনি তোমার কাছে ভুল স্বীকার করব, কিন্তু আজ তোমাকে দেখে অতীতের কিছু পাতা খুলে গেল। একটা কথা বলছি শোনো, আজ তুমি যে কাজটা করেছো সেই একই কাজ আমাকেও করতে হয়েছিল। তফাৎ এই যে আমি তোমার চেয়ে বয়সে বড় আর সম্পর্কে বড়, কিন্তু আমি যার পা ধরে ক্ষমা চেয়েছিলাম সে আমার চেয়ে দুই দিক দিয়েই ছোট ছিল। আজ যেমন তোমার কোনো দোষ নেই, সেদিন আমারও কোনো দোষ ছিল না। এটা মীরের আব্বুও জানতো। সবচেয়ে আশ্চর্যের কথা শুনবে, আমার বাবার বাড়ির কাউকে সেদিন আমি পাশে পাইনি। আপু, এটা কি করে সম্ভব? দুলাভাই তো সবসময় আপনার পক্ষ নিয়ে কথা বলে। মীরের আব্বু আগে এমন ছিল না। আমার মেয়ে লতার জন্মের পর আমি একদিন ওকে তার কোলে দিয়ে বলেছিলাম, এই মেয়েও একদিন আমার মতন শ্বশুর বাড়িতে গিয়ে বিনা অপরাধে কারোর পা ধরে মাপ চাইবে। আমি চাই তুমি নিজের মেয়ের এমন দশা দেখো। এরপর মীরের আব্বু কেমন যেন হয়ে গিয়েছিল। লতাকে সে আবার একটু বেশিই ভালোবাসে। এরপর আমার কথাগুলো বুঝতে চেষ্টা করত, আর কয়েক মাসের মধ্যেই আমাকে নিয়ে এসে আলাদা হয়ে যায়। আপু, কিছু মনে না করলে বলবেন কি হয়েছিল? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৌরি বলে ওঠে, বড় কোনো ঘটনা না। তুমি তো জানো আমার প্রেম করে বিয়ে। জানি না কেন আমার শাশুড়ি মা আমাকে ঠিক পছন্দ করতেন না। ওই বাড়িতে আমাকে এত কাজ করতে হতো যে জেদ করেই পড়ালেখাটা ছেড়ে দিলাম। আর একটা গোপন কথা বলি, তোমার বিয়ের পর আম্মা যখন তোমার প্রশংসা করতো তখন আমার নিজের শাশুড়ির ব্যবহার মনে পড়তো। তাই আমি দায়িত্ব নিয়ে আম্মার কানে তোমার নামে বিষ ঢেলেছি। আমি যখন দেখতাম যে তুমি নিজের পড়া চালিয়ে যাচ্ছ, তোমার শ্বশুরবাড়ির কেউ কোনো আপত্তি করছে না, তখন আমার খুব হিংসা হয়েছিল। তাই আম্মা আর মৌমিকে বলে তোমার ঘাড়ে এত এত কাজের বোঝা চাপিয়েছি যে তুমি যেচে পড়াশোনা বন্ধ করে দিলে। রুবি ভাবতে লাগলো পুরনো দিনের কথাগুলো। বিয়ের পর তার শ্বশুর বাড়ির লোক প্রথমে সত্যিই অনেক ভালো ছিল। স্বামীর কাছ থেকে উৎসাহ না পেলেও হাফসা বেগম সবসময় বলতেন, মাইয়া গো, পায়ের নিচে একটা শক্ত জমিন লাগে। আমরা মধ্যবিত্ত, তাই বাপের বাড়ির কোনো কিছু আশা কইরো না বৌমা, নিজে কিছু একটা করো। যাই হোক, পড়ালেখা বন্ধ কইরো না। কিন্তু ধীরে ধীরে সব বদলে যায়। মমতাময়ী শাশুড়িও কেমন যেন হয়ে যায়। এই সবই হয়েছিল মৌরির ঘন ঘন যাতায়াতের পর। এদিকে মৌরি বলছে, একদিন ঘটনাচক্রে আমি আমার ননদকে একটা ছেলের সাথে রিকশার মধ্যে দেখি। ওরা একটু বেশি কাছাকাছি ছিল। আমি বাসায় এসে ননদকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে সবার কাছে নালিশ করে আমি নাকি তার চরিত্র নিয়ে খারাপ কথা বলেছি। এটা শুনে পুরো পরিবার আমার উপর চড়াও হয়। মীরের আব্বু কি বলেছিল জানো? কি? সে বলেছিল, আমার বোনকে কি নিজের মতন চরিত্রহীন ভেবেছিস যে প্রেম করবে? ওই একটা কথাই যথেষ্ট ছিল আমার সমস্ত ভুল ভাঙার জন্য। সেদিন ওই বাড়িতে নিজের জায়গাটা বুঝতে পেরেছিলাম, তাই আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। কিন্তু কিছুদিন পর আমার মা বাবা দুশ্চিন্তা বেড়ে যায়, কারণ মীরের আব্বু আমার সাথে কোনো যোগাযোগ করছিল না। তাই মেয়ের সংসার বাঁচাতে আমার মা বাবা গিয়েছিল আমার শ্বশুর বাড়িতে সমঝোতা করার জন্য। কিন্তু তাদের শর্ত ছিল আমাকে আমার ননদের পা ধরে মাপ চাইতে হবে, তাহলেই আমাকে তারা ফেরত নেবে, তা না হলে মীরকে নিয়ে যাবে। আমার বাবার বাড়ির লোকজন বলেছিল বাচ্চা রেখে বাবার বাড়িতে ফিরে আসতে, কিন্তু 3 বছরে বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি তা করতে পারিনি। আপু, আপনি দ্বিতীয়বার পড়ালেখা শুরু করার কথা কেন ভাবেননি? ঠিক যে কারণে তুমি ভাবনি। 2-3 বছর পড়া বন্ধ ছিল। এমন না যে আমার মনে হয়নি পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত, কিন্তু ওই যে একটা কথা মাথায় সব সময়তেই আসতো, কি হবে এত পড়ে, সেই তো চুলা গুতনি লাগবো। সত্যি বলতে, যখন পড়ালেখা বন্ধ করেছিলাম তখন এর গুরুত্ব বুঝতে পারিনি শুধু চাকরি করার জন্যই পড়ালেখার প্রয়োজন এমন নয়। পড়ালেখা আমাকে জীবনে যে কোনো সময় ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর এখন এসব বুঝতে পারছি, তখন পড়ালেখার প্রতি আগ্রহটাই হারিয়ে ফেলেছি। আসলে সব কিছুর একটা বয়স থাকে, তাই সময় মতোই সব কিছু করতে হয়। তুমি জানো কিনা জানি না, আমি 4র্থ বর্ষে এসে পড়া বন্ধ করেছিলাম। শুধু একটা বছর কষ্ট করে পড়তে পারলে জীবনটা অন্যরকম হতো। এখন হারিয়ে কাঁদি। আপনার শ্বশুরবাড়ির লোকেরা কখনো আপনার ননদের সত্যিটা জানতে পারেনি?
পারেনি আবার। কিছুদিন পর যখন আমার শ্বশুর মেয়ের বিয়ে ঠিক করতে চেয়েছিল, তখন সে পরিষ্কার বলেছিল তার সম্পর্ক আছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার ছিল, সবাই বুঝতে পেরেছিল আমার দেখা ছেলেটা আর ননদ যার কথা বলছে সে এক। তাও একজনও আমার কাছে মাপ চায়নি। এমনকি মীরের আব্বুও একবারের জন্য বলেনি তার বোনের ভুল ছিল। ওই ঘটনা সবাই এমনভাবে ভুলে গিয়েছিল যেন কিছুই হয়নি। আপু, আপনার গায়ে হাত তোলার জন্য আমি মাপ চাইছি। একজন মা হিসাবে তুমি ঠিক করেছো রুবি, তবে আমি এখনো চাই না তোমার মেয়ে হোক। সত্যি বলতে আমি এটা চাইনি আমার কোনো মেয়ে হোক। এমনকি আমি এটাও চাই না পৃথিবীতে কোনো মেয়েরই মেয়ের হোক। কারণ মেয়ে হলেই হয় দুঃখ সহ্য করবে, না হয় আরেকটা মেয়ের দুঃখের কারণ হবে। আপু, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। নারী মানে ত্যাগ, নারী মানে মহিমান্বিত। দু একজনের ভুলের জন্য পুরো জাতিকে দোষী করবেন না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমার কথাটাও একটু ভেবে দেখো, মেয়েদের শত্রু মেয়েরাই হয়। আমার শ্বশুরবাড়িতে আমার সব অসুবিধার জন্য কোনো ছেলে দায়ী ছিল না, দুটো মেয়ে দায়ী ছিল। তোমার শ্বশুরবাড়িতেও তোমার সব অসুবিধার জন্য আমি দায়ী, একটা মেয়ে। এবার বলো, অভিশাপ হয়ে গেল তো কি করব? আপু, তাহলে আমাদের বদলাতে হবে। নিজের সন্তানদের সুশিক্ষা দিতে হবে, নিজেদের দুঃখ বুঝতে হবে। একটা মেয়ে আর একটা মেয়ের দুঃখ তখনই বুঝতে পারে যখন সম্পর্কে মেয়েটি তার নিজের বোন বা মা হয়। কোনো কোনো সময় তো বোন বোনের সংসার ভাঙে, কিন্তু যখনই এই সম্পর্ক বদলে যায়, দুঃখ বোঝার বদলে দুঃখ দেয়। না আপু, এটা হলে আজ আপনি কেন আমার দুঃখ বুঝতে পারলেন? কে বলেছে আমি তোমার দুঃখ বুঝতে পারছি? তাহলে আমাকে আজ এসব বললেন কেন? জানি না কেন বলছি, তবে তুমি আমার পায়ে ধরায় আমার ভিতরটা ভেঙে গেছে। চলো বের হই। দরজা খুলে হাফসা আর মৌমিকে কিছু বলার সুযোগ দিল না মৌরি। মা, বাড়ি চলো। আমি মীরের আব্বুকে ফোন করে দিয়েছি, স্কুল ছুটি হলে ও মীরকে নিয়ে আসবে। রুবি রিকশায় বসে ভাবছে আজ ভোরে সময় ঘটে যাওয়া ঘটনার কথা। হামিমের সব কথা শোনার পর রুবি সিদ্ধান্ত নিয়েছিল, যাই হয়ে যাক, সকাল হলে সে মেয়েদেরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সকালে হামিম রুবির পাশে বসে রুবির হাত ধরে বলে, হানির আম্মু, আমি পিষে যাচ্ছি মা বোন আর নিজের স্ত্রীর সন্তানদের মাঝে। তোমরা সবাই তো মেয়ে, তাহলে কেন একটু মিলেমিশে থাকতে পারো না? তুমি জানো না বড় আপা কত কিছু সহ্য করেছে। আমি জানি সে ভুল, তাও আমি তাকে কখনো কিছু বলি না। তার একটাই কারণ, সে তার বাড়িতে সুখী না। আমি বুঝতে পারছি আমি তোমাকে অনেক আঘাত করেছি, কিন্তু বিশ্বাস করো এবারই শেষ। এখন থেকে আমি নিজের বুদ্ধিতে চলবো, একাধারে ভালো ছেলে, ভাই, বাবা আর স্বামী হয়ে দেখাবো। তুমি শুধু ওদের একবার ফিরিয়ে আনো। তোমরা মেয়েরা কেন বুঝছো না? আমরা ছেলেরা স্ত্রী, সন্তান, মা, বোন সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমি জানি তুমি ভাবো আম্মাকে আমি বেশি গুরুত্ব দিই, কিন্তু বিশ্বাস করো আমার কাছে তোমরা দুজনই গুরুত্বপূর্ণ, কিন্তু জায়গাটা আলাদা। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু আমাকে শোধরানোর সুযোগটুকু দাও। রুবি কোনো কথাই বলছে না, রাগ না অভিমান সে নিজেই বুঝতে পারছে না। রুবির নীরবতা দেখে হামিম বলে, আমি আম্মাকে আনতে গেলে উনি এখন আসবেন না। এলেও হয়তো আরও 1 সপ্তাহ আপার বাড়ি ঘুরতে হবে। তুমি গেলে আজই চলে আসবে। তুমি যেতে না চাইলে আমি জোর করব না, কিন্তু বিশ্বাস করো আমার আপা মানুষটা খারাপ না। একটা ঘটনা ওকে এমন করে দিয়েছে, সবার সাথে মিলেমিশে থাকা বোনটা এখন কারোর ভালো দেখতে পারে না। হামিমের কথাগুলোর মানে রুবি এখন বুঝতে পারছে। যদি সে এখানে না আসতো তবে আরও বড় ভুল বোঝাবুঝি হতো। তবুও রুবির মনে বারবার কিছু প্রশ্ন উকি দিচ্ছে। একটা মেয়ে কি সত্যিই আর একটা মেয়ের শত্রু হয়? আচ্ছা, হামিম কি সত্যিই ভালো হয়ে গেছে, নাকি নিজের মা বোনকে ফিরিয়ে আনার জন্য সব অভিনয় করছে? না হলে কয়েক ঘন্টায় একটা মানুষ কিভাবে বদলে যেতে পারে এতটা? সবাই রুবির শ্বশুর বাড়ি এলো। মৌমি আর হাফসা হাঁসফাঁস করছে মৌরির এমন পরিবর্তন দেখে। বাড়ির ভিতরে যেতেই রুবির ফোনে তার ভাইয়ের ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে রুবির ভাই কান্না করতে করতে বলে, রুবি, রুবি তুই জলদি আয়, লিনা। এইটুকুর পরই ফোন কেটে যায়। নিজের ভাইয়ের ফোন পেয়ে বাড়ি এসে জানতে পারে রুবির ভাবি লিনা মা হতে চলেছে। রুবির বাবার বাড়িতে বাঁধ ভাঙা খুশি। এর মধ্যে রুবি ভাইকে প্রশ্ন করে, যদি তোর মেয়ে হয় কি করবি ভেবে দেখেছিস? রুবির এমন প্রশ্নে হকচকিয়ে গেল রুবির ভাই। কি বলতে চাইছিস তুই?
আমি বলেছি একটু ভেবে দেখিস তোর মেয়ে হলে তার জন্য কি ভবিষ্যৎ নির্ধারণ করবি। সে কি আমার মতন বাবার পছন্দে বিয়ে করবে, নাকি ভাবির মতন নিজের পছন্দে? কিন্তু একটা কথা মনে রাখিস, দিন শেষে তারও কোনো নিজস্বতা থাকবে না, স্বপ্ন থাকবে না। একটু ভেবে দেখিস, তুই যেভাবে ভাবির স্বপ্নকে নষ্ট করলি, সেভাবে তোর মেয়েটারও স্বপ্নকেও নষ্ট করবে। রুবির ভাই চুপচাপ লিনার পাশে গিয়ে ওর হাত ধরে বলে, আমাকে মাফ করে দাও, তুমি চাইলে এখন চাকরি করতে পারো। লিনা কাঁদো কাঁদো গলায় বলে, কিন্তু এখন আমার বাচ্চা হবে, আর বাড়িতে কত কাজ। কেউ কিছু বলার আগেই রুবির মা এসে বলে, তুমি কোন কাজের কথা বলছো শুনি? আমরা কি রাক্ষসের পরিবার নাকি যে বাড়ির কাজ করে অফিস করতে পারবে না তুমি? অনেক মেয়ে 8 মাস পেটে বাচ্চা নিয়ে অফিস করে। আরে আমি তো 9 মাসের পেট নিয়েও শ্বশুর বাড়িতে ধান সিদ্ধ করেছি, আর তুমি সামান্য অফিস করতে পারবে না? খালি কাজ ফাঁকি দেওয়ার ফন্দি। লিনা সহ সবাই হতভম্ব হয়ে যায়, কিন্তু রুবির মা বলেই যায়, শোনো, আমার নাতি নাতনি যাই হোক, তাকে ডাক্তার বানাবো। আর একটা কথা, তোমার প্রথম বেতন দিয়ে কিন্তু আমাকে একটা সুন্দর শাড়ি কিনে দিও। কেনার সময় আমাকে নিয়ে যেও। কি বলো তো, তোমার স্বামী তো জীবনে তোমাকে ছাড়া আর ভালো কিছু পছন্দই করতে পারলো না। কি নিয়ে যাবে তো? লিনা দৌড়ে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কেউ কোনো কথা বলল না, কারণ এই সময়টা ভালোবাসা ভাগ করে নেয়ার জন্য, কথা বলার জন্য নয়। রুবি মনে মনে বলে, মৌরি আপু, আজ আপনি ভুল। আমি প্রমাণ করে দিয়েছি মেয়েরা মেয়েদের শত্রু না, সহযোগীও হতে পারে। একদিন সবাই সেটা বুঝতে পারবে। রুবি যাওয়ার সময় লিনা তার হাত ধরে বলল, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই ভাবি। ধন্যবাদ দিতে হবে না, এর বদলে একটা কাজ করলেই হবে। কি কাজ? ছেলে বা মেয়ে যাই হোক, তাদের মানবতার সুশিক্ষা দিও, যাতে কখনো কোনো অন্যায় সহ্য না করে। আর যখন ছেলের বউ আসবে, তখন তাকে মেয়ে বানানোর দরকার নেই, শুধু তার প্রাপ্য সম্মানটুকু দিও। রুবি শ্বশুরবাড়ি ফিরে আসে। সন্ধ্যায় রুবির বিচার বসে। হাফসা বেগমের নাতি চাই। দেখ বাবা, তুমি যদি কিছু না করো, তাই আমারে গ্রামে পাঠিয়ে দাও। আমি এইটা দেখতে পারুম না আমার বংশ নির্বংশ হইয়া যাইতেছে। হামিম বলে, আম্মা এভাবে বলো না, ওপরওয়ালা দিলে কি করার আছে। মৌরি বলে, আম্মা তুমি কি কোনো নবাবের বংশধর যে বংশ রক্ষা না করলে রাজত্ব আরেকজন নিয়ে যাবে? মা, বংশে কিছু হয় না, কর্মে হয়। তুমি কথা কইও না মা, যা জানি রুবি কি জাদু করছে, একদিনে তোমার ভাই বোন বদলে গেলা। মৌমি বলে, আম্মা চুপ করো তো, তুমি কেন বুঝতে পারছো না? এরা কেউ তোমার কথা শুনবে না, সবাই ভাবির মিষ্টি কথাই ভুলে গেছে। আর আপা, তুই কি করে ভুলে গেছিস যে ভাবি তোর গায়ে হাত তুলেছে? না, আমি ভুলিনি, তবে তুই ভুলে যাচ্ছিস যে তুইও একটা মেয়ে, আর তোরও সংসার হবে। তুই যতই বলিস 1000 জনকে বেছে একজনকে বিয়ে করবি, কিন্তু ভাগ্য বদলাতে পারবি না। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? না, বোঝাচ্ছি, নিয়তি কাউকে ছাড় দেয় না। আপা, সময় আছে, ভালো হয়ে যা। মৌমি আর হাফসা চলে গেলে হামিম মৌরিকে বলে, আপা তোকে কি বলে যে ধন্যবাদ দেব? দরকার নেই ধন্যবাদের, শুধু নিজের স্ত্রী আর সন্তানদের খেয়াল রাখ। মনে রাখবি, একটা মেয়ে তোকে আবারও বিশ্বাস করেছে, তাই তুই সেই বিশ্বাসটা নষ্ট করবি না। যখন তার তোকে প্রয়োজন হবে, হাজির হবি। না, হামিম সত্যিই বদলে গেছে। কখনো কখনো মানুষ কোনো কারণ ছাড়াই বদলায়। হামিম যে বদলেছে, রুবি সেই কথা বুঝতে পারে যখন সে তার 3য় মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি আসে। পাড়ায় সবাই এসেছে দেখতে। এর মধ্যে হামিমের চাচি শান্তা বেগম প্রথম আক্রমণ করে। কি গো মৌরির মা, এবারেও মেয়ে? তোমার ভাগ্যটাই খারাপ। তোমার ছেলে এতগুলো মেয়ের বিয়ে কেমনে দেবে? হামিমের মা সায় দিয়ে বলে, আমার কপালে নাই একটা নাতিও। তার উপর ডাক্তার কইল বৌমার আর বাচ্চা হইব না। হায় হায়, এ কি বললা? আরে আমার বৌমারে দেখো, 2টা ছেলে। মৌরি পাশ থেকে বলে, আপনি এক কাজ করেন চাচি, একটা মাইক আর একটা রিক্সা ভাড়া করেন, তারপর রিক্সায় বসে মাইকিং করে, প্রিয় এলাকাবাসী, আমার 2 নাতি, হাফসার কোনো নাতি নাই, তার ছেলের 3 মেয়ে। শান্তা বেগম দাউ দাউ করে জ্বলে ওঠে। মৌরির মা, আমায় ডেকে এনে অপমান করতেছো? মৌরি, বড়দের সাথে কিরকম আচরণ? হাফসা ধমক দেয়। হামিম এবার মুখ খোলে, আপা তো ঠিকই বলেছে আম্মা, তাদের ডাকা হয়েছে যাতে আমার বাচ্চা হওয়ার আনন্দটা তারা ভাগ করে নেয়, কিন্তু তারা তো আমার বাচ্চা ছেলে না মেয়ে তা নিয়ে আলোচনা করছে। মৌমি বলে, ভাইয়া তুই চাচিকে এভাবে বলতে পারিস না, ওনারা সবাই তোর ভালোর জন্য বলছে। তোকে আমার ভালো দেখতে হবে না, তুই তোর কাজ কর।
সারাদিন আমার বউকে কথা শোনাচ্ছিস আর চগলখড়ি করছিস, ওগুলোই করতে থাক। আমি চগলখোর? এত বড় অপমান! মৌরি বলে, এতদিনে আমার ভাই মানুষ চিনতে পেরেছে। শান্তা বেগম টিটকিরি করে বলে, মৌরির মা, তোমার ছেলেকে তো তোমার বৌমা বস করে ফেলেছে, নিজের ব্যবস্থা করো, কদিন পর তো ভাত দেবে না। সেদিন সবাই মুখ চুন করে বের হয়ে গিয়েছিল। অনেক বছর পর হামরাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রের মা বলে, তোমরা 3 বোন, কোনো ভাই নেই? না, এমন বাড়িতে জেনে শুনে ছেলের বিয়ে দেব না। মৌরি বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা? সমস্যা হলো এই মেয়ের সাথে বিয়ে হলে তার পুত্র সন্তান হবে না, আর আমার বংশের বাতি জ্বলবো কেমনে? আমি নাতির মুখ কিভাবে দেখব? আপনি কি সম্রাটের বংশধর? মানে মানে আমার ভাতিজিকে পছন্দ না হলে আমার কিছু বলার নেই, কিন্তু তাকে বিয়ে করলে ছেলে হবে না, এই চিন্তা যদি মাথায় থাকে তবে বলবো আমাদের ছেলে পছন্দ হয়নি, আপনারা আসতে পারেন। পাত্রপক্ষ চলে গেলে হামরা রুবিকে বলে, তোমার এলেম আছে, না হলে এইসব জোগাড় কোত্থেকে করো? রুবি কিছু বলার আগেই মৌরি বলে ওঠে, একটা আমার ননদের জন্য জোগাড় করে দাও তো। দুবার ডিভোর্স হওয়ার পর এখনো শুধু ভাইয়ের টাকায় শপিংই করে আর আমাকে চালায়। রুবি বলে, আপু, ছেলে তো সব দিক থেকেই ভালো, কিন্তু এমন মানসিকতার হবে ভাবতেই পারিনি। আম্মু, তুমি ছেলে দেখা বাদ দাও। মৌরি হামরাকে সামান্য ধমকে বলে, দেখ হামরা, দোষ তোর। আরে, সেই আমলে আমি প্রেম করে বিয়ে করেছি, আর এ যুগের মেয়ে হয়ে কিনা তোরা 3টে বোন অ্যারেঞ্জ ম্যানেজ করবি? তোর বড় বোন তাও বিয়ে করে সংসার করছে, আর তুই বিয়ে করবি বলছিস, কিন্তু ছোটটারের সামনে তো বিয়ের নামই নেওয়া যায় না। হ্যাপির কথা বাদ দাও তো ফুপি, সে অন্য গ্রহের প্রাণী, সে মা বাবাকে ছেড়ে যাবে না, আর আব্বু তো তার কথাই তাল দেয়। আমাদের 3 জনের মধ্যে তো তাকেই আব্বু বেশি ভালোবাসে। তুমি শোনো, আমি কেন অ্যারেঞ্জ ম্যানেজ করতে চাই? কেন? আরে ফুপি, অ্যারেঞ্জ ম্যারেজে একটা আলাদা থ্রিল আছে, তুমি বুঝতে পারবে না। তুমি বলে তোমার জন্য একটা দেখি? তোমার ননদ এত জ্বালাচ্ছে, আর ফুপা তো বুড়ো হয়ে গেছে। তবে রে, ফুপুর সাথে দুষ্টুমি। হামরার কথা শুনে হাফসা ছাড়া সবাই হাসতে থাকে। পরের দিন বসার ঘরে মৌমি এসেছে। সে রুবির কাছে জোর হাত করে মাপ চাইছে। ভাবি, আমাকে মাপ করো, এসব আমার কর্মফল। আমার এখন কি হবে, কোথায় যাব? মৌমি, এমন করছো কেন? কিচ্ছু হবে না, তোমার ভাইয়া আর দুলাভাই তো গেছে তোমার স্বামীর সাথে কথা বলতে। আসলে মৌমি ননদের ঝামেলা ছাড়াই বিয়ে করেছে। তার স্বামী বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু মৌমির 4 মেয়ে, কোনো ছেলে নেই। এতদিন সব ঠিক থাকলেও এখন তার স্বামী বলছে আবার বিয়ে করবে, কারণ তার ছেলের প্রয়োজন। হাফসা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। দরজায় কলিং বেল। দরজা খুলতেই শান্তা বেগম দাঁড়িয়ে তার ছেলের বউকে নিয়ে। শান্তা প্রায় দৌড়ে হাফসার কাছে এসে বলতে লাগলো, আমার 2 নাতি ইয়াবা ব্যবসা কেসে ফেসে গেছে। তুমি তোমার বড় নাতিনরে হানিরে একটু কইবা, সে তো ম্যাজিস্ট্রেট, যদি কিছু করতে পারে। হাফসা বেগম মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলে। রুবির ঠোঁটের কোণে শুধু এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে। সেই হাসির মধ্যে লুকানো প্রশান্তি শুধু মৌরি বুঝতে পারে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।